ট্রামডিপো থেকে, কলকাতার টালিগঞ্জ থেকে মীনা চক্রবর্তী বলছি। 2-4টে টুকরো কথা বাবার সঙ্গে আমার, সেই সেই বাবার কৃপা কি করে আমার জীবনে, সে সম্বন্ধেই বলছি। একবার বাবা, গুরু বাবা আমাদের বাড়িতে এলেন। তখন অনেক আগেরই কথা, আমার তখন বিয়েও হয়নি। তা আমার মা আমাকে বললেন, গুরু বাবা এসেছেন, যাও তাকে নমস্কার করে এসো, প্রণাম করে এসো। তা বাবা তখন দাদার অন্য একটা ঘরে বসে আছেন। আমি আস্তে আস্তে সেখানে গেলাম, গিয়ে দরজার কাছে দাঁড়িয়েছিলাম। আমাকে দেখে বাবা ভিতরে ডাকলেন। আরো 2জন মেয়ে বাবার, মানে শিষ্যা, বাবার হাত পা মেসেজ করে দিচ্ছিল। তখন আমাকেও বাবা বললেন, এসো তুমিও করো। কেন জানি না, আমার কখনো বাবাকে সাধারণ মানুষের মতো কোনোদিনই লাগেনি। আমার কেমন মনে হতো যে আমরা যেমন যখন পূজা করি, ভগবানকে ডাকি, তখন কিন্তু একটু আলাদা ভক্তি, আলাদা ধরনের ভাবেই আমরা ঠাকুরের পুজো করি, ঠিক তেমনি বাবাকে সেইভাবেই আমি দেখতাম। যার ফলে প্রথমত আমি একটু ইতস্তত করলেও বাবা যেহেতু আমাকে বলেছেন, তাই বাবার কাছে গিয়ে আমি মেসেজ করলাম, বাবার হাত পা টিপে দেওয়া। এরপর বাবা অনেকক্ষণ বাদেই আমাকে বললেন, এবার তুমি এসো। তারপর আমি ওখান থেকে চলে এলাম। আরো একটা ঘটনা কি, যে একবার একটা ঘটনা বলছি, যে বাবার কৃপা আমার উপর কিভাবে, সেটাই আমি বলছি। সেটা হচ্ছে যে আমি যখন কোথাও যেতাম বা এখন যাই, তখন কি আমি বাবার একটা ফটো সবসময় সঙ্গে রাখতাম। বাবার লেখা কিছু কথা, এগুলি সবসময় আমার সঙ্গে ব্যাগের ভেতরে সবসময় রাখতাম। একবার আমি গড়িয়া থেকে ফিরছি, আমাদের বাড়ির কাছে রাস্তাটা একটু 4 মাথার মোড়, রাস্তাটা সবসময় বিজি থাকে। আমি যখন রাস্তা পার হই, তখন আমার বাদিকটা আমি তাকিয়ে দেখি, হয়তো আমি একটু অন্যমনস্ক ছিলাম, কিন্তু তাকিয়ে দেখি যে একটা রিক্সা আসছে। তা মনে করলাম যে রিক্সাটা আসার আগে আমি পার হই রাস্তাটা, কিন্তু এর পেছন থেকে যে খুব দ্রুত বেগে একটা বাইক আসছিল, তা আমি খেয়ালই করিনি। না করায় কি হলো, হঠাৎই বাইকটা এসে অতর্কিত ভাবে আমাকে এমন ভাবে ধাক্কা দিয়েছিল যে আমি সিটকে অনেকটা দূর পড়ে যাই। কিছুক্ষণ বাদে দেখি চারিদিকে আমার লোক আমাকে টেনে তুলছে, আর কেউ কেউ বলছে, যেমন বাইকওয়ালাও আমাকে বলছে যে কোথায় কোথায় লেগেছে, কি হয়েছে। মুহূর্তের জন্য আমি বুঝতে পারলাম যে কিছুক্ষণ আমার হুঁশ ছিল না। যাই হোক, আমার সেই সময় ব্যথাটা ওইভাবে কিছু অনুভব হচ্ছিল না, শুধু মনে হচ্ছিল যে আমি এইভাবে পড়ে গেলাম, মাথাটা কেমন ঝিনঝিন করছিল। আস্তে আস্তে ওরা আমাকে উঠিয়ে দাঁড় করালো, আমিও দাঁড়িয়ে আস্তে আস্তে 2-1 পা ফেলে মানে বাড়ির দিকে চলে আসি। যখন বাড়িতে আসি, এসে চোখ থেকে চশমাটা খুলে চশমার খাপে আমি রাখতে গেছি, মানে বক্সটা, দেখি বক্সটা ভেঙে চুরমুর, তারই আগে বাবার ফটোটা রয়েছে। বাবার ফটোটা কিন্তু কিচ্ছু পায়নি, কিন্তু আমার চশমাটা তার পেছনের দিকে চুরমুর হয়ে গেছে। তখন আমি ভাবলাম যে এ কি, এ তো বাবার কৃপা, নাহলে আমার কোমর হাত পা সবই তো ভেঙে যাওয়ার কথা ছিল। আজকে ফটোটা রয়েছে বাবার ফটো, মানে বাবার কৃপা, সেই জন্যই আমি সেই যাত্রা বেঁচে গেছিলাম। তারপরে আরো একটা ঘটনা বলছি। তখন আমি ওই স্কুলে পড়ি। একটা ঘটনা, সেটা হচ্ছে কি, আমার কিন্তু বরাবর একটু চাইল্ডিশ স্বভাব ছিল। একবার বাবা কোনো একটা অনুষ্ঠানে সকলকে 10 টাকা করে দান করছিলেন, সকলকে না, মানে উনি তো ওরকমই দান করেন। তা আমি মনে করলাম যে আমিও তো বাবার কাছ থেকে একটা 10 টাকা নিতে পারি আমার বইয়ের ভিতর রাখার জন্য।
বাবার আশীর্বাদ হিসেবে। তার বাবার কাছে গিয়ে যখন বললাম, বাবা মাথা নাড়িয়ে হাত নাড়িয়ে বললো না, মানে আমাকে দেবেন না, আমার জন্য নয় এটা। কিন্তু আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আমি মানে এদিকে চলে এসেছি। তারপরে দেখি বাবা আমাকে ডেকে 10 টাকা দিলেন। সেই 10টি টাকা কিন্তু আমি মানে সেই বইয়ের ভিতরেই রেখে যেতাম, রেখে দিয়েছিলাম, এবং সেখান থেকেই আমি রোজই মানে পড়ার সময় সবসময় ওই টাকাটায় নমস্কার করতাম, মানে বাবার আশীর্বাদ এটাই মনে করে। আর একটা ঘটনা বলছি। তখন আমার খুব শরীর খারাপ, মানে টিউমার অপারেশন। টিউমার অপারেশন, তখন আমি তো জব টব করছি, বাবার নাম সবসময় নিচ্ছি যাতে কিনা আর অপারেশনটা না করতে হয়। কিন্তু ডাক্তার বলছেন যে ইমিডিয়েটলি তোমাকে অপারেশন করতে হবে, কারণ তোমার গায়েও রক্ত নেই। রক্ত নেই, তোমাকে আগে 3 দিন আগে অ্যাডমিট হতে হবে এবং মানে ব্লাড নিতে হবে। তখন আমি তো অ্যাডমিট নিয়ে নিলাম, এবং সেখানে আমাকে 3 থেকে 4 প্যাকেট আমার ব্লাড দিল। এদিকে দাদা, বাবা, বাবা মা সবাই খুব চিন্তিত। তারা বাবাকে জব করছিল, বাবার নাম, এবং বাবাকে জানালো। হ্যাঁ, সবাই খুব মানে একটা আতঙ্কের ভিতর। কারণ কি, আমার যে অপারেশনটা হলো, অপারেশনের পরে 72 ঘন্টা মধ্যে জ্ঞান ফেরার কথা। ওরা ইনজেকশন করে আমাকে মানে চোখ খুলেছে, কিন্তু আমি কি, আমার কোনো হুঁশ ছিল না। তারপরে আবার আমার যখন জ্ঞান ফিরলো, তখন সব ডাক্তাররা এসে আমাকে বললেন যে আহ তো আপনি জানেন না যে আপনার এত বড় টিউমারটা ছিল। তা আমি বললাম যে না, আমি তো ভাবতাম যে আমার মনে হয় এমনি ফ্যাট হয়েছে, তাই কিছুই বুঝতে পারতাম না, কোনো পেইন টেইন কিছুই ছিল না। যাই হোক, ডাক্তাররা অন্য বেডে একজন নার্সকে নাকি বলছিলেন যে 36 বেডের পেশেন্ট মনে হয় বাঁচবে না। কেন কি, আমি তখন পরে যখন আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যখন ঠিক হলাম, হ্যাঁ জ্ঞান ফিরলো, তখন হাঁটতে হাঁটতে আমি যখন ওই বেডের কাছে যাচ্ছিলাম, তখন বললো তুমি কি 36 বেডের পেশেন্ট? হ্যাঁ, কেন? না, একজন ডাক্তার বলছিলেন নার্সকে ডেকে এরকম যে তুমি মনে হয় বাঁচবেন না। তা এই যে গুরুর কৃপা, দিনভর রাতভর 1 লক্ষ মালা জপ করা, হ্যাঁ দাদা বাবা সবাই মিলে, তার থেকেই আমি এই গুরু কৃপায় আমি যখন আমি চোখ খুলি, তখনও আমি চোখ খুলে বাবার নাম জপ করেছি। বাবার একটা ফটো পর্যন্ত আমার বালিশের নিচে রেখেছিলাম। তাই বলছি যে গুরুর কৃপা যে কতটা, সেটা যে যে পেয়েছে সেই জানে। সে গুরু কৃপা যে কি, ভগবানের কৃপা, গুরু কৃপা কোনো পার্থক্য নেই। গুরু পরমাত্মা ভগবান, ওনার মধ্যে আর কিছুই আমি দেখতে পাই না। তাই সবসময় আমি গুরুর নামই জপ করি। এখানে আমি শেষ করছি।